এই সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। তা কে ছিলেন এই পরীক্ষিত মহারাজ? তিনি পাণ্ডব বংশের রাজা, ধর্মপরায়ণ রাজা ছিলেন। একদিন তিনি জঙ্গলে শিকার করতে গেলেন। এবার না জঙ্গলে শিকার করতে করতে একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। একটা গাভী মাতা, যার তিনটে চরণ নেই, এক চরণে দাঁড়িয়ে আছে। তখন পরীক্ষিত মহারাজ রেগে বলল, কার এমন সাহস যে আমার রাজ্যে গাভী মাতার তিনটে চরণ কেটে নিয়েছে, এক চরণে দাঁড়িয়ে আছে? কে সেই দুরাচারী ব্যক্তি? এই বলছে। এবার এই বলতে বলতে সামনে একটা কালো রঙের মানুষ আবির্ভূত হলো। পরীক্ষিত মহারাজ তাকে দেখে তার কাছে গিয়ে বলছে, কে তুমি? তখন কালো রঙের মানুষটি বললেন, আমি সাক্ষাৎ কলি। আর ওই গাভী মাতাটা দেখতে পাচ্ছেন না, ও সাক্ষাৎ ধর্মের স্বরূপ। আর ওই তিনটে চরণ নিয়ে এক চরণে দাঁড়িয়ে আছে। কারণ আমাদের এই কলি যুগে 3 ভাগ অধর্ম থাকবে আর 1 ভাগ ধর্ম থাকবে। তখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজকে বললেন, হে মহারাজ, আমার এখন আসার সময় হয়ে গিয়েছে, আপনার রাজ্যে আমাকে প্রবেশ করতে দিন। আমার এখন আসার সময় হয়ে গিয়েছে, আপনার রাজ্যে আমাকে প্রবেশ করতে দিন। তখন পরীক্ষিত মহারাজ রেগে বললেন, তোমার মতো দুরাচারী ব্যক্তিকে আমার রাজ্যে স্থান দিতে পারবো না, চলে যাও, না ছাড়াই ধনুক দেখেছো তো, ধনুক দিয়ে তোমাকে হত্যা করে ফেলবো। তখন কলি মহারাজ মনে মনে ভাবলেন, পরীক্ষিত মহারাজের মধ্যে সেই সাহস আছে, ও না চাইলে, ও ইচ্ছা করলে আমাকে ওনার রাজ্যে প্রবেশ করতে নাও দিতে পারে। তখন কলি মহারাজ বললেন, হে মহারাজ, আমি আপনার শরণাগত। তখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজ শরণাগত হয়ে গেল। তখনকার মা রাজাদের স্বভাব ছিল, কোনো প্রজা যদি আমার শরণাগত থাকে তার ইচ্ছা পূরণ করা রাজাদের স্বভাব ছিল আগেকার যুগে। তো তখন পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, আমি তোমাকে কিছু কিছু জায়গা দান করতে পারি, কিন্তু সব জায়গায় নয়। শোনো তাহলে, যেখানে মদ্যপান হয়, যেখানে তাস খেলা হয়, যেখানে জুয়া খেলা হয়, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হয়, তুমি সেই জায়গায় থাকবে। এখন কলি মহারাজ সুযোগ পেয়ে গেলেন। নামাম পরীক্ষিতের মাথায় ছিল একটা বড় সোনার মুকুট। তখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজকে বললেন, হে মহারাজ, আপনি যে জায়গাগুলো আমায় দিলেন সব খারাপ জায়গা, আমাকে একটা কোনো ভালো স্থান দিন না। তখন পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, তুমি আজ থেকে সোনার মধ্যে থাকবে, কারণ সোনার মধ্যে তো ধন বাস করে, তো তুমি ওই সোনার মধ্যেই থাকবে। এখন কলি মহারাজ সুযোগ পেয়ে গিয়েছে। নামা পরীক্ষিতের মাথায় ছিল একটা বড় সোনার মুকুট, আর সুযোগ পেয়ে কলি সেই মুকুটে উপর যে বসে পড়লেন। এবার পরীক্ষিত মহারাজ তখন থেকে অবস্থান করলেন। যেতে যেতে তার খুব জল পিপাসা পেয়েছে। তার কাছে ছিল একটা আশ্রম, ওই আশ্রমটা ছিল শ্রমিক ঋষি। ওই শ্রমিক ঋষি তখন ধ্যানস্থ ছিলেন। প্রথমবার ডাকলেন, হে বরিবর, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে জল দিন। দ্বিতীয়বার ডাকলো, হে বরিবর, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে জল দিন। তৃতীয়বার ডাকলো, হে বরিবর, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে জল দিন। তৃতীয়বার যখন শুনতে পেল না,
তখন পরীক্ষিত মহারাজ ধনুকটাকে হাতে নিয়ে বললে আমি হত্যা করে ফেলবো। তখন তার একটু সাত্বিক বুদ্ধিদয় হয়েছে, বলছে না না, আমি ঋষিকে হত্যা করব না, তবে এক কাজ করি না মা। শ্রমিক ঋষির পাশে ছিল একটা মরা সাপ, ওটাকে তীরে করে নিয়ে সেই শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিল। আর এই জড়ানোটা দেখে নিল শ্রমিক ঋষির কয়েক শিষ্য। এবার শিষ্য শৃঙ্গীকে যে তাকে সব ঘটনা খুলে বললেন যে কে নাকি তোমার পিতার গলায় সর্প জড়িয়েছে, আমি দেখলাম। শৃঙ্গী বলছে, কার এমন সাহস আমার পিতার গলায় সর্প জড়িয়েছে? এই জন্যে সংকল্প করে বললাম তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এই অভিশাপ কেউ খণ্ডাতে পারবে না। আমি অভিশাপ দিলাম তাকে। অভিশাপ নিয়ে গেল। এদিকে তো শ্রমিক ঋষি ধ্যানস্থ ছিলেন। যখন উঠলেন ধ্যানস্থ থেকে, কোনো রাগ নেই, বলছে আমার গলায় কে সর্প জড়ালো? শৃঙ্গী এসে বলছে, হে পিতা, তোমার গলায় যে সর্প জড়িয়েছে তাকে আমি অভিশাপ দিয়েছি। তখন শ্রমিক ঋষি বলছে, বাবা তুই জানিস কে বটে? বলছে, না পিতা জানি না, কিন্তু তাকে আমি অভিশাপ দিয়েছি। তখন শ্রমিক ঋষি বলছে, বাবা তুই না জেনে বুঝে কেন এই কাজটা করলি বল? এবার শ্রমিক ঋষি ধ্যানস্থ হয়ে দেখলেন ও আর কেউ নয়, আমাদের রাজ্যের রাজা পরীক্ষিত মহারাজ। তার পুত্রকে বোঝানোর চেষ্টা করলেন। এদিকে কি হলো না, পরীক্ষিত মহারাজ সিংহাসনে বসে যেই না তার সোনার মুকুটটা খুলে রেখেছে, তার সাত্বিক বুদ্ধিদয় হয়েছে এবং যেই না উদয় হয়ে এসেছে ভাবছে, এই আমি কি করেছি? আমি ঋষির গলায় সর্প জড়িয়েছি, আমার বিশাল পাপ। আমি কালকে যাবো যে আমি ঋষির চরণ ধরে ক্ষমা চেয়ে আসবো। এবার যেই না যেতে যাবে, শ্রমিক ঋষি তার গৃহে প্রবেশ করেছে। এবার পরীক্ষিত মহারাজ শ্রমিক ঋষিকে খুব সুন্দর করে সম্মান করে নিয়ে এসেছে, আসন পেতে দিয়েছে, শ্রমিক ঋষি বসেছে। তখন পরীক্ষিত মহারাজ হাত দুটোকে জোর করে বলছে, হে মণিবর, আমার এখানে কোনো দোষ নেই তো বলুন। তখন শ্রমিক ঋষি বললেন, না পুত্র, তোমার এখানে কোনো দোষ পাবনি, আমি কথা দিলাম, কিন্তু আমার সন্তান শৃঙ্গী তোমাকে অভিশাপ দিয়েছে যে তোমার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। তুমি এই 7 দিনের মধ্যে কিছু রাস্তা খুঁজে নাও। এই বলে শ্রমিক ঋষি তার গৃহে থেকে অবস্থান করলেন। আগেই পরীক্ষিত মহারাজ তার গুরুদেবের কাছে গেলেন এবং গুরুদেবকে সব ঘটনা খুলে বললেন। গুরুদেব বললেন, তুমি সুখদেবের চরণে যাও, একমাত্র তিনিই ভাগবত কথা শ্রবণ করাতে পারবেন। এবার পরীক্ষিত মহারাজ তো সুখদেব গোস্বামীর চরণে গেলেন আর সুখদেব গোস্বামীকে সব ঘটনা খুলে বললেন এবং সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করালেন। নিতাই গৌর সীতানাথ